আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা, যারা আমাদের এই জুনাইজ টিউটোরিয়ালের কোর্সের ক্লাসগুলো তোমরা করছো, আমরা আস্তে আস্তে টোটাল আজকে দিয়ে 3 নম্বর ক্লাসে পদার্পণ করলাম। আর এটা হচ্ছে আমাদের 3 নং ক্লাসের থাম্বনেল। তো এই 3 নং ক্লাস তোমরা যারা আগের 2টা ক্লাস করো নাই, তারা কিন্তু এই 3 নং ক্লাসটা ঠিক সঠিকভাবে বুঝতে পারবো না। তাই যারা 3 নং ক্লাসটা করার আগে 2 নং ক্লাসটা করে আসবা, তারা আমার এই ক্লাসটা খুব সহজে বুঝতে পারবে। তো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা 1 এবং 2 নং ক্লাসটা করে আসো, তারপর 3 নম্বর ক্লাসে এনরোল করবো। তো যাই হোক, আমরা গতদিন যা যা আলোচনা করেছি তার একটু সামারি করি। তো এই সামারিটা হচ্ছে এমন, গতদিন আমরা 2টা উদ্যান ভিত্তিক অর্থাৎ শিকার এবং ওই উদ্যান কৃষি ভিত্তিক সমাজ, এই 2টা নিয়ে আমরা আলোচনা করেছি। অর্থাৎ এটা ঠিক কোথা থেকে এসেছে আমরা জেনে ফেলেছি। এবং আজকে আমরা 3 নং পর্বে এসে এটা একটু জানবো, অর্থাৎ পশুপালন সমাজ জানবো, তারপরে কৃষিভিত্তিক সমাজ জানবো এবং সর্বশেষে আমরা জানবো শিল্প বিপ্লব জানার পরে আমরা আমাদের সমাজের প্রকৃতি, অর্থাৎ আমাদের লাস্ট পার্টের যে ক্লাসটা থাকবে, এটা 3 নম্বর ক্লাস। সম্ভবত এখানে আমাদের 4টা ক্লাস হতে পারে বা 6টা ক্লাসও হয়ে যেতে পারে। তো যাই হোক, একটু মানসিকভাবে তৈরি থেকো, তাহলে তোমরা এই ক্লাসগুলো একটু সহজে বুঝতে পারবা। আর আমি যা পড়াবো এটা যদি তোমরা একটু না বুঝে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবো। আমার ইউটিউবেই কমেন্টের সেকশনটা একটু অফ থাকে, যেহেতু এটা মেড ফর কিডস, ওই জন্য। আর ফেসবুকে যদি দেখো, তাহলে আমার একমাত্র পেজ জুনাইজ টিউটোরিয়াল, এখানে যুক্ত হতে পারো। তাহলে নিঃসন্দেহে তোমরা আমার যে ক্লাসগুলো আছে এর আপডেটগুলো জানতে পারবা এবং কোন ক্লাস কি থাম্বনেইলে আছে এবং বিভিন্ন নোটস তোমরা জানতে পারবা। আমার আরো একটা ইউটিউব চ্যানেল তোমরা জানো কিনা, এটা হচ্ছে নর্থ সাউথ অনলাইন স্কুল। তোমরা যদি এই নামটা লিখে সার্চ দাও, তাহলে আমার আরো একটা ইউটিউব চ্যানেল চলে আসবে, সেটা হচ্ছে নর্থ সাউথ অনলাইন স্কুল। এখানে সব বিষয়ে পড়ানো হচ্ছে এবং আলাদা আলাদা শিক্ষক দিয়ে তোমাদেরকে সেখানে পাঠদান করা হচ্ছে। তো যাই হোক, যারা যুক্ত হবে ভালো, আর যারা হবে না তাদের উপকারের জন্য এই ভিডিওর লাইক বাটনে একটু হিট করে দিতে পারো। তো বেশি কথা না বলে চলে যাই আলোচনায়। আমরা পড়ছিলাম সমাজ বিবর্তনের ইতিহাস, অর্থাৎ বাংলাদেশ ও সামাজিক বিজ্ঞানের, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তোমাদের সমাজের যে বিবর্তনের ইতিহাস, এটা নিয়ে আমরা পড়ছিলাম। এই ইতিহাসটা আমরা কয়েকটি ভাগে ভাগ করে পড়ছি এবং তার মধ্যে এই পশুপালন সমাজটা একটা। তো যাই হোক, আলোচনায় যাওয়া যাক। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। দেখো, পশুপালন সমাজ অর্থাৎ বর্তমান যে মানুষ, এখন তো মানুষ বিভিন্ন ধরনের পশু পালন করে, তাই না? মানুষ গরু পালন করে, ছাগল পালন করে, হাঁস মুরগি পালন করে। এগুলো ঠিক মানুষ কিভাবে পালন করা শুরু করলো, এটা নিয়ে আমরা এখানে জানবো। দেখো, সমাজ বিকাশের ধারায় পশুপালন শুরু হলেও সমাজ আরো এগিয়ে যায়। অর্থাৎ সমাজ বিকাশের ধারায় পশুপালন শুরু হলে সমাজ আরো এগিয়ে যায়। অর্থাৎ আগে যখন মানুষ উদ্যান ভিত্তিক সমাজ এবং সংগ্রহ ভিত্তিক সমাজে মানুষের জীবিকা যেরকম ছিল, তারা যখন এই পশুপালন সমাজে পদার্পণ করে, তখন তাদের যে পুরনো যে সমাজ, এটা আরো একটু হাইলাইট হয়ে যায়, আরেকটু এগিয়ে যায়, আরেকটু অগ্রসর হয়, আরো একটু ডেভেলপ হয়। এ সমাজের মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করে জীবিকা নির্বাহ করত। অর্থাৎ এই সমাজের যে মানুষ, তারা কি করত? খাদ্য সংগ্রহের পাশাপাশি, তারা তো খাদ্য সংগ্রহ করতোই, এবং তার পাশাপাশি তারা কি করত? পশুপালন করে জীবিকা নির্বাহ করত। অর্থাৎ বিভিন্ন ধরনের পশু, যেমন গরু পালন করত, কুকুর পালন করত, হাঁস পালন করত, মুরগি পালন করত। বর্তমানে আমরা যেগুলো পালন করি, তার বলছে শিকারী মানুষ অর্থাৎ মানুষ যে আগে শিকার করত, প্রথমে কুকুরকে পোষ মানিয়ে গৃহপালিত পশুতে পরিণত করে। তোমরা জানো কিনা, কুকুর সব থেকে তাড়াতাড়ি পোষ মানে। তুমি যদি তুমি খাবার দাও, তাহলে দেখবা কুকুরটা স্বাচ্ছন্দ্যে খাচ্ছে এবং তোমাকে তার মনে হিসেবে ধরে নিচ্ছে। কিন্তু মানুষ কিন্তু বিশ্বাসঘাতক। কুকুর ছিল বিশ্বস্ত প্রহরী এবং শিকারের সঙ্গী, তাই না? অনেক সময়, দেখো এটা একটু হাইলাইট করে দিই, অনেক সময় বুনো ষাঁড়, ভেড়া, ছাগল, ঘোড়া, গাধা প্রভৃতি পশু মানুষের হাতে ধরা পড়তো। অর্থাৎ অনেক সময় কি হতো, অনেক সময় ষাঁড়, ভেড়া, ছাগল, এই সমস্ত প্রাণী মানুষের হাতে ধরা পড়তো। সেগুলোকে তারা ধরে এনে বেঁধে রাখতো। অর্থাৎ এই সমস্ত প্রাণীকে ধরে এনে কি হতো? বেঁধে রাখা হতো। এগুলো ছিল তাদের
জীবন্ত খাদ্য ভাণ্ডার, অর্থাৎ মানুষের আমিষের চাহিদা পূরণ করার জন্য মানুষ তখন থেকে কি করে প্রাণী খাওয়া শুরু করে। বলছে শিকার না মিললে এগুলো বধ করে আহার করত। বধ মানে কি? বধ মানে এগুলোকে হত্যা করা। শিকার না মিললে মানুষ, অর্থাৎ যেদিন শিকার পাওয়া যেত না, যেদিন বৃষ্টি হতো, সেদিন মানুষ কি করত? এই সমস্ত পশু দিয়ে তাদের কি করত? ভক্ষণ করত। মানুষ ক্রমে ক্রমে বুঝতে পারে গরু, ছাগল, ভেড়াকে না মেরে এগুলোকে বাঁচিয়ে রাখলে বেশি লাভজনক হবে। অর্থাৎ একজন মানুষ যদি এটাকে সংরক্ষণ করে, তাহলে দেখবা আস্তে আস্তে এর থেকে একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে বংশবৃদ্ধি হচ্ছে। এই বংশবৃদ্ধি হতে হতে এটা তাদের জন্য লাভজনক হয়ে উঠবে। যেমন প্রতিদিন দুধ ও বছর বাচ্চা পাওয়া যায় এবং চামড়া ও পশমে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তোমরা জানো কিনা আমি জানি না, তবে প্রাচীনকালে মানুষের কাপড় ছিল না। যেহেতু কাপড় ছিল না, এই জন্য মানুষ পশুর চামড়া এবং পশমকে এই পোশাক হিসেবে ব্যবহার করত। এভাবে সমাজে গৃহপালিত পশুর সংখ্যা বেড়ে তা মানুষের সম্পদে পরিণত হয়। অর্থাৎ এইভাবে পশুর সংখ্যা বেড়ে তা মানুষের সম্পদে পরিণত হয়। এভাবেই ঠিক পশুর সংখ্যা বেড়ে মানুষের সম্পদে পরিণত হয়। এ সমাজে মুদ্রার প্রচলন হয়নি, অর্থাৎ এই যে সমাজ, এই সমাজে টাকার প্রচলন ছিল না, তবে দ্রব্য বিনিময়ের প্রথা উদ্ভব ঘটে। মনে করো আমার কাছে চাল আছে, তোমার কাছে ডাল আছে, আমি তোমাকে চাল দিলাম, তুমি আমাকে কিছু পরিমাণ ডাল দিলে, এটাই হচ্ছে বিনিময় প্রথা। একজনের পণ্যের সঙ্গে অন্য পশু এবং কিংবা অন্য কিছু বদল করা হতো। তবে আদিম সমাজের মতো এ সমাজের মানুষ ও যাযাবরের মতো জীবনযাপন করত, তাই না? এবার দেখো কৃষি ভিত্তিক সমাজ, অর্থাৎ মানুষের যে কৃষিকাজ মানুষের জীবনে যে মানে প্রবেশ করলো, এটা ঠিক কেমন? কৃষিকাজের সূচনা মেয়েরা করলেও লাঙল আবিষ্কারের পর পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয়। অর্থাৎ কৃষিকাজের যে সূচনা এটা করেছিল ঠিক নারীরা, কিন্তু যখন লাঙল আবিষ্কার করা হয় হাল চাষের জন্য, ঠিক তখন থেকেই মানে কৃষিকাজের দায়িত্ব কারা নেই? পুরুষরা নেই। প্রথমে তারা কি করত? নিজের কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ করত। কালক্রমে হালের বদলে বদলে বলদের ব্যবহার শুরু হয়। অর্থাৎ কালক্রমে তারা কি করে? যেই মানুষ যে টানতো, এটা না টেনে তখন কারা টানা শুরু করলো? বলদ, অর্থাৎ গরু টানা শুরু করলো, গরুর কাঁধে লাগানো হতো। লাঙল ও হালের বলদ ব্যবহার করে চাষ শুরু হলে উৎপাদন বাড়তে থাকে। অর্থাৎ যখন মানুষ বেশি জমি চাষ করতে পারত, তখন তারা ফসল বেশি লাগাইতে পারত। যেহেতু ফসল যখন বেশি লাগানো হতো, তখন উৎপাদন অবশ্যই বেশি হতো। এই জন্য বলছে হালের বলদ ব্যবহার করে চাষ শুরু হলে উৎপাদন বাড়তে থাকে। এবার বলছে যেসব অঞ্চলে বন্যা হতো এবং জমিতে পলি পড়তো, মানুষ সেসব জমিতে গম ও বার্লির বীজ ছড়িয়ে দিত, সেখান থেকে ফলন ভালো হতো। এসব অঞ্চল ছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকায়। এটা হচ্ছে একটা সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা এবং সিন্ধু উপত্যকা, তাই না? অর্থাৎ এই অঞ্চলগুলোতে কি ছিল? গম ও বার্লি চাষ অধিক পরিমাণে হতো। সে যুগে পশ্চিম এশিয়া ও আফ্রিকায় প্রচুর বৃষ্টি হতো। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এখানে কৃষিকাজ খুব সহজ ছিল। তাই কৃষিকাজ এসব অঞ্চলে ধীরে ধীরে বিস্তার লাভ করে। পরে আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার অন্যান্য জায়গায় কৃষিকাজ ছড়িয়ে পড়ে। অর্থাৎ আস্তে আস্তে বৃষ্টির ফলে কৃষিকাজ ছড়িয়ে পড়ে। কৃষিকাজ প্রসারের সাথে সাথে পশুপালনের প্রয়োজনীয়তা আরো বেড়ে যায়। অর্থাৎ কৃষিকাজের সাথে সাথে পশুপালনের যেই মানে টেন্ডেন্সিটা, যে মনোভাবনাটা, এটা কি হয়? বৃদ্ধি পায়। কৃষিকাজের মধ্য দিয়ে সমাজ জীবন ও সভ্যতার উন্নতি হতে থাকে। অর্থাৎ কৃষিকাজের মধ্য দিয়ে সমাজ জীবন, মানুষের যে সামাজিক জীবন স্বাচ্ছন্দ্য, এটা বৃদ্ধি পায় এবং সভ্যতার উন্নতি হতে থাকে। কৃষিকাজের উপযোগী স্থানে লোক সংখ্যা বৃদ্ধি পায়, তাই না? মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস শুরু করে। কৃষিকাজ মানুষের খাদ্যের সংস্থান আরো নিশ্চিত করে। অর্থাৎ কৃষিকাজের ফলে মানুষ অবশ্যই খাদ্য পাওয়া শুরু করে, মানুষকে আর ক্ষুধার্ত থাকতে হতো না। এ সমাজের উদ্বৃত্ত ফসল অবসরের জীবনযাপনের শ্রেণীবিন্যাসে উদ্ভব করে। অর্থাৎ অবসরে মানুষ এগুলোর মাধ্যমে জীবনযাপন করত। এদের মধ্যে কেউ কেউ ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে এবং নগর জীবনের বিকাশে ভূমিকা রাখে এবং কৃষির উদ্বুদ্ধ ফসল সভ্যতার সূচনা করে। এই কারণে বলা হয় সভ্যতা হচ্ছে কৃষির অবদান। এই লাইনটা আমি একটু মোস্ট হাইলাইট করে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এই জন্য এটা আমি একটু হাইলাইট করে দিলাম, তাই না? ঠিক আছে, আচ্ছা। এবার দেখো কৃষি ভিত্তিক শিল্প ভিত্তিক সমাজ। আমরা শিল্প ভিত্তিক সমাজ আজকে পড়বো না, শিল্প ভিত্তিক সমাজ পড়বো নেক্সট দিন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এত দূর পর্যন্তই থাকলো। পরবর্তী দিন ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।